সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 23 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। তো এই আলোচনাগুলো করা হচ্ছে ATEO বা আপনারা যারা সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে পরীক্ষা দেবেন তাদের জন্যই কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলেন আমরা আলোচনাটা শুরু করি। এটা কিন্তু বিগত সালে ATEO এর পরীক্ষায় এসেছে। মনে রাখবেন ATEO পরীক্ষায় যে অঙ্কগুলো আসে বা যে অঙ্কগুলো আসবে সামনের দিকে সেগুলো কিন্তু কিছুটা ব্যতিক্রম টাইপের হবে, সবগুলোই না, হয়তো শতকরা 20 বা 30% অঙ্ক একটু কঠিন হবে আর মিডিয়াম ধাঁচের অঙ্ক থাকবে বাকিগুলো, আর সহজ অঙ্ক কিন্তু খুবই কম থাকবে। মনে রাখতে হবে এই জন্য ATEO পরীক্ষার অঙ্কগুলো একটু বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই বক্সের ভিতরে আগে বের করব যেহেতু বলা হচ্ছে কোনো দোকানদার 260 কেজি চালের 5/3 অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল 4 ভাগে ভাগ করে রেখে দিল, প্রতি ভাগে কত কেজি চাল রাখলো। তো আমরা যদি ভালোভাবে এই বাক্যগুলো খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তো প্রথমে 260 কেজি চাল আছে, আমি 260 কেজি লিখলাম। এর 5/3 অংশ, তাহলে এর 5/3 অংশ কতটুকু সেটা আমরা আগে বের করব। তাহলে বিক্রয় করেছে কিন্তু এটা, তার মানে 260-এর 5/3 অংশ, এটা কিসের তথ্য? এটা বিক্রয়ের তথ্য। তাহলে 5 দ্বারা যদি আমি কাটি, 5 5 25 থাকলো 1 10, 5 2 10, তাহলে 3 3 50 150, 300 মানে 3 2 6, তার মানে 156। তাহলে 156 কেজি আমাদের কিন্তু বিক্রয় হয়ে গিয়েছে। খেয়াল করে দেখেন, কোন দোকানদার 260 কেজি চালের 5/3 অংশ বিক্রয় করে এই পর্যন্ত এসেছে, তার মানে বিক্রয় হয়ে গিয়েছে। অবশিষ্ট চালের এই জায়গায় আপনারা ভুলটা করেন। মনে রাখেন অবশিষ্ট চাল মানে কি, চাল ছিল মোটে 260 কেজি আর বিক্রয় করেছে 156 কেজি। অবশিষ্ট চাল তাহলে বাকি যেটা থাকবে সেটা, তাহলে 260 থেকে আমরা 156 বাদ দিয়ে দেব। তাহলে 10 নিচে 6 4, 5 আর 1 6 মিলে গেল 0, থাকলো 1। 104 কেজি চাল কিন্তু আর থাকলো আমাদের। অবশিষ্ট চাল 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 104-কে আমরা 4 ভাগে ভাগ করব, তাহলে এটাকে 4 দ্বারা আমরা ভাগ করে ফেললাম, 4 ভাগে ভাগ করলাম। তাহলে 4 2 8 থাকলো 2 24, 4 6 24, তাহলে প্রতি ভাগে কত কেজি করে পড়তেছে? 26 কেজি করে পড়তেছে। ক নম্বর অপশনটা রাইট। আপনারা ভুলটা করেন কোথায়? এই 156 বের করে এটাকে সরাসরি 4 দ্বারা ভাগ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে 39 হয় ফলাফল, কিন্তু তখন কিন্তু অঙ্কটা আসলে ভুল হয়ে যাবে। যদি 39 থাকতো এখানে অপশনে তাহলে অনেকেই কিন্তু সেটা দাগাতো। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই যে 24 নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় শতবার এসেছে, আমার কাছে প্রুফ রয়েছে, এবং এই অঙ্কটা BCS এসেছে, ATEOর নিয়োগ পরীক্ষায় সম্ভবত এসেছে, আমি 100% শিওর না, মনে হচ্ছে যে এসেছে। এরপরে প্রাইমারিতে এসেছে এবং আরও PSCর আন্ডারে অসংখ্য পরীক্ষাতে এই অঙ্কটা এসেছে এবং হুবহু এটাই আসে। বলা হচ্ছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে 6000 টাকার 12% যত, 1 কুইন্টাল চালেরও বর্তমান মূল্য তত। কেন? যেহেতু বলছে 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? তার মানে 12% কমেছে জন্য ওই 12% কমে যে টাকাটা হয়েছে সেটা দিয়ে 1 কুইন্টাল বেশি পাওয়া গিয়েছে। তাহলে আমরা কি করব? 6000 এর 12% আমরা হিসাব করব। তাহলে 12% মানে উপরে 12 তার নিচে 100, 0 দুটো আমরা কেটে দিলাম, তাহলে থাকলো 60 গুণন 12। তাহলে 60 আর 12 যদি আমরা গুণ করি, 6 12 72, আর এই শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 720 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো ঘ নম্বর অপশনটা রাইট। এবারে 25 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো যেহেতু এটা সম্ভাবনার একটা অঙ্ক, সেক্ষেত্রে সম্ভাবনার সূত্রটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা জানি সম্ভাবনা ইকুয়াল, নিচে হচ্ছে মোট ঘটনা, আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি, নিচে মোট ঘটনা আর তার উপরে হবে আমাদের অনুকূল ঘটনা। একটু ভালোভাবে খেয়াল করেন, পরবর্তী সময়ে সম্ভাবনার আরো অঙ্ক আসবে, তখন কিন্তু আর আমি এভাবে আপনাদেরকে লিখে দেব না, তখন কিন্তু বলবো যে সম্ভাবনার সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি। তো এই যে সম্ভাবনার সূত্রটা, এটা একটু মাথায় রাখতে হবে ভালোভাবে। এবার দেখেন আমরা কি করব, যেহেতু 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা, তাহলে মোট কয়টা সংখ্যা? 29, 30, 31,
32, 33 এভাবে আমরা কত পর্যন্ত লিখব? আমরা 38 পর্যন্ত লিখব। 37-এর পরে 38 পর্যন্ত লিখে ফেললাম। তাহলে 29 থেকে শুরু করে 38 পর্যন্ত যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো এই যে প্রশ্নটা করেছে মৌলিক হওয়ার সম্ভাবনা, তো এই মৌলিক সংখ্যা যতগুলো আছে সেগুলোই হচ্ছে এটার অনুকূল ঘটনা, আর মোট সংখ্যা যতগুলো আছে সেটা হচ্ছে এটার মোট ঘটনা। তাহলে ইকুয়াল কি হবে? মোট ঘটনা মানে এখানে ঘটনা আছে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10টা, তাহলে মোট ঘটনা 10। এবার অনুকূল ঘটনা কি? মৌলিক আছে কয়টা সংখ্যা? তো আপনারা নিশ্চয়ই জানেন যে 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা, এরপরে আর কোনো মৌলিক সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, 37 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 29, 31, 37 এই তিনটা হচ্ছে এখানকার মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা মোট কয়টা আছে? 3টা। তাহলে অনুকূল ঘটনা হবে 3। উপরে 3, তার নিচে 10। কোথায় আছে অ্যান্সার? এই যে দেখেন গ নম্বর অপশনে। তাই এটাই আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন উত্তর গ। তো নিশ্চয়ই বুঝেছেন যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা হচ্ছে করতে পারি। তো এরপর যে একটু বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। মোটামুটি 4 মাসের মতো সময় লাগে, মানে 3.5 থেকে 4 মাসের মতো সময় লাগে। 33টা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ পাবেন এবং এই পিডিএফগুলো অবশ্যই অঙ্কগুলো মানে পিডিএফে সলিউশন করা থাকবে, শর্টকাট এবং ডিটেলস মেথড থাকবে। পাশাপাশি আপনারা হচ্ছে মডেল টেস্ট দিতে পারবেন, লাইভ ক্লাস থাকবে মোটামুটি 55টার মতো, এবং লাইভ শেষে অবশ্যই প্রত্যেকটা ক্লাস আপনারা রেকর্ড পাবেন। মানে যত ধরনের ফ্যাসিলিটিস আছে সবকিছুই আপনারা কোর্সের অধীনে পেয়ে যাবেন। টোটাল কোর্স ফি হচ্ছে 1020 টাকা এবং এটা দিয়েই ক্লাস শুরু করতে হবে। ক্লাস হয় জুম অ্যাপে। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে বার্ষিক 6% মুনাফায় কোনো কি বলা হচ্ছে এখানে বার্ষিক 6% মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা, মানে কোন আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা যেহেতু অঙ্ক পড়ে বুঝতে পারতেছি কোথাও মানে চক্রবৃদ্ধি কথাটা লেখা নাই, যদি কোথাও চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা কথাটা লেখা না থাকে তাহলে ধরে নিতে হবে যে সেই অঙ্কটা হচ্ছে সরল মুনাফার অঙ্ক। কিসের অঙ্ক? সরল মুনাফা। তো এখানে আমরা লিখব যে আমরা জানি আই ইকুয়াল অবশ্যই পি আর এন হবে। তো এখানে আই মানে কি? আই মানে হচ্ছে মুনাফা। মুনাফা কিন্তু 360, দেখেন খেয়াল করে, মুনাফা 360। আর আর মানে কিন্তু মুনাফার হার, তাহলে এটা হচ্ছে আর এর মান 6%, পার্সেন্ট যেখানে তার নিচে 100। এই 5 কিন্তু এন এর মান, এন মানে বছর। বলেছে কোন আসলের, তাহলে পি এর মান বের করতে বলা হচ্ছে। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ডান সাইডে দাগ দিয়ে আমরা লিখতে পারি কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলেন তো দেখি। আমাদের দেওয়া আছে পি ইকুয়াল হোয়াট, আর হচ্ছে আর ইকুয়াল 6%, এন ইকুয়াল 5 ইয়ার্স এবং আই ইকুয়াল 360। তাহলে নিঃসন্দেহে আমরা এখন অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে বা আয়ের মান কত? আয়ের মান 360 বসাই দিলাম। পি এর মান কত? পি এর মান বের করতে চাই। আর এর মান 6%, মানে 6/100 ইন্টু এন এর মান হচ্ছে 5। তো দেখেন আমরা কাটাকাটি করব। 5 20 100, 3 দুগুণ 6, 2 দ্বারা কাটবো 10 দুগুণ 20। তাহলে বা থাকলো 360 ইকুয়াল উপরে 3p, তার নিচে হচ্ছে 10। কেন? কেননা এই পি উপরের সংখ্যা, তাহলে 3 আর পি গুণ হয়ে 3p হয়েছে, নিচে এই 10। তাহলে এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বা আমরা বলতে পারি 3p ইকুয়াল 360 গুণন 10। তাহলে 3600 এটা হয়ে গেল। 10 দ্বারা গুণ করলে একটা শূন্য শুধু বেশি হবে। তাহলে সুতরাং পি এর ভ্যালু হবে উপরে 3600, তার নিচে কত? তার নিচে হচ্ছে 3। কাটাকাটি করলে 3 12 36 আর 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে পি এর মান কত? 1200 আছে। 1200 এক্স্যাক্টলি গ নম্বর অপশনে 1200 রয়েছে, তাই গ নম্বরটাই সঠিক উত্তর। এই অঙ্কটা খেয়াল করে দেখেন। আয়তাকার ঘরের মানে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ। ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? বারবার আসে কিন্তু এই ধাঁচের অঙ্ক, এবং আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক এই ধাঁচের একটা প্রশ্ন অবশ্যই এটিওর নিয়োগ পরীক্ষায় আসতে পারে। তাই এই অঙ্কগুলো একটু ভালো করে মনোযোগের সহিত আপনাদের করে যেতে হবে। ওকে, আচ্ছা দেখেন, যেহেতু বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আয়তাকার একটা ঘর। এই আয়তাকার ঘরের
হচ্ছে প্রস্থটা তার দৈর্ঘ্যের 3/2 অংশ। তাহলে আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা x, তাহলে প্রস্থ কি হবে 2x ভাগ 3। কেন? কেননা দৈর্ঘ্য যদি x হয় তাহলে আমরা ধরবো যে দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যের 3/2। তার মানে আমরা বলতে পারি এভাবে যে x এর 3/2 এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই x উপরে যাচ্ছে, এই জন্য 2x ভাগ 3 হয়েছে। এটা নিশ্চয়ই আপনারা বোঝেন, যারা বোঝেন না তাদের অঙ্কে কিন্তু যথেষ্ট প্রবলেম আছে, এটা নিশ্চিতভাবেই মনে রাখবেন। আর যারা বুঝতে পারছেন তারা অঙ্ক কিছুটা পারেন। এবার দেখেন ঘরটির পরিসীমা 40 মিটার। আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। তাহলে পরিসীমা কত 40 আছে, বসাই দিলাম 40 ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ কত, উপরে 2x তার নিচে 3। এটা এখান থেকে আমরা x এর মান বের করতে পারলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তাহলে বা এটা আমরা লিখব 40 ইকুয়াল 2 দ্বারা যদি গুণ করি 2x প্লাস 2 দ্বারা যদি গুণ করি ভিতরে কি হবে? আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখানে লসাগু করে দিই আগে ভিতরে, তাহলে এটা ভালো হবে 3। তাহলে উপরে 3x প্লাস 2x কত হচ্ছে? তাহলে আমরা বলতে পারি বা 40 ইকুয়াল 2 ইন্টু উপরে 5x তার নিচে হচ্ছে 3। তাহলে বলেন তো দেখি বা এই 2 গুণ অবস্থায় আছে, তাহলে 40 ইকুয়াল 5 2 গুণ 10x ভাগ 3, এর নিচে কত আছে 1 দ্বারা এটাকে গুণ, 40 দ্বারা এটাকে গুণ, তাহলে বা 10x ইকুয়াল টু 3 4 12 মানে 120। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 120 কে 10 দ্বারা ভাগ 0 0 ক্রস তার মানে 12, তাহলে x এর ভ্যালু আমরা 12 পেয়েছি। তো x এর ভ্যালু যখনই আমরা 12 পেয়েছি তখন কিন্তু এই x এর মান এবং এই 2x ভাগ 3 এর মান কিন্তু আমাদের বের হয়ে গিয়েছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 12, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12, আর 2 ইন্টু x তার মানে 2 ইন্টু 12 ভাগ 3, কাটাকাটি করলে 3 4 12, 4 2 8। তাহলে আমরা কি পেলাম? প্রস্থ পেলাম 8 আর দৈর্ঘ্য পেলাম 12। তাহলে 12 আর 8 পেয়েছি। এবারে জানতে চাচ্ছে কি ক্ষেত্রফল কত। আচ্ছা বলেন দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম, এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 8, 8 12 কত 96। তাহলে 96, যেহেতু এগুলো মিটারে আছে, মিটার মিটার বর্গমিটার, 96 বর্গমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন অঙ্ক কিন্তু একেবারে বুঝে বুঝে করতে হবে। এই যে আমি এতক্ষণ সময় নিয়ে করালাম, পরীক্ষার হলে কিন্তু আপনি এত সময় পাবেন না, বা আপনি যদি করতে জানেন তাহলে এত সময় লাগবেও না। জাস্ট আপনি 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা সলিউশন করে দিতে পারবেন। আর গণিত সবার শেষে করবেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবকিছু দাগানোর পরে, ওগুলো পারলে তো দাগাতে বেশি সময় লাগবে না, তাই না? একটা জিনিস যদি আপনি পারেন তাহলে সেক্ষেত্রে 10 সেকেন্ডের মধ্যেই আপনি দাগাই ফেলতে পারবেন। ওই যে সময়গুলো আপনি বাঁচালেন সেগুলোই কিন্তু আপনাকে পরবর্তী সময়ে অঙ্কে দিতে হবে। তো এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত হচ্ছে তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলো বিষয় সাজেশনের মধ্যে রয়েছে, এবং এটা একটা পিডিএফ সাজেশন, সুন্দরভাবে সেখানে সবকিছু সাজানো রয়েছে। সাজেশনের ফি 70 টাকা। এবার আমি তবে এই নম্বরে কিন্তু আপনারা টাকা পাঠাবেন না, এটা শুধু হোয়াটসঅ্যাপ নম্বর। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 28 নম্বর অঙ্কটা দেখেন, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? বিসিএস পরীক্ষার অঙ্ক এটা, এবং একাধিকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন আপনারা। বলা হচ্ছে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তার মানে 15টার মধ্যে 40 ভাগ কি শার্ট, তাহলে আমরা শতকরা 40 ভাগ মানে 15 এর 40% আমরা আগে বের করে নিব। তাহলে 15 এর 40% মানে কত? 15 এর নিচে উপরে 40 তার নিচে কত 100, 0 0 ক্রস, তাহলে 5 2 10, 5 3 5 15, 2 দ্বারা কাটলে 2 2 4, তার মানে 3 2 6টি। তাহলে 6টি কি 40 ভাগ পোশাক শার্ট, তাহলে 6টি শার্ট আমরা এটা লিখে ফেললাম। এটা না লিখলে কিন্তু ভুল হবে। দেখেন এখানে জানতে চেয়েছে কি, আপনি এটা বের করার সাথে সাথে যদি মনে করেন উত্তর 6, আপনি কিন্তু একেবারেই হচ্ছে মানে গোল বৃত্ত ভরাট করলে তখন তো আর ফেরাতে পারবেন না, তাই না? দেখেন এটাই কিন্তু ফাঁদ অঙ্কের। বলছে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, এটা জানতে চাচ্ছে যে কতটা শার্ট নয়। তাহলে বলেন তো 15টার মধ্যে শার্ট যদি 6টা হয় তাহলে 6 বিয়োগ করলে 9, তাহলে 9টি
শার্ট নয়। ওকে, শার্ট নয়। দেখেন এটা কিন্তু খ নম্বর অপশনে আছে। তো এইগুলোই হচ্ছে অঙ্কের ফাঁদ। আপনি ফাঁদ মানে যে তারা ফাঁদ পেতেছে সেখানে যদি আপনি পা দেন, ওকে, তাহলে কিন্তু সাথে সাথেই আপনি তো 1 নম্বর পাবেনই না, উপরন্তু আপনার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। আপনি কিন্তু ধরবেন যে আমার এই অঙ্কটা রাইট হয়েছে, কিন্তু আসলে অঙ্কটা রং। এই জন্য একটু ভালো করে খেয়াল করতে হবে অঙ্কগুলোতে। এবার পরের যে অঙ্কটা আছে, আমরা 29 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন এটা হচ্ছে 29 নম্বরটা হচ্ছে হিসাব সংক্রান্ত একটা অঙ্ক। বলা হচ্ছে 1 ন্যানোমিটার সমান কত মিটার। একটু ভালোভাবে আপনারা যদি দেখেন এখানে ন্যানো শব্দ আছে। তো মনে রাখেন ন্যানো মানে হচ্ছে মানে একটা 1 উপরে হবে আর তার নিচে হবে একটা 1 লিখে 9টা শূন্য। এরকম কয়টা শূন্য? 9টা শূন্য। তাহলে এটা কত? তাহলে আমরা বলতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 100 কোটি। তাহলে আমরা বলতে পারি 1 ন্যানোমিটার মানে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে আমি কি বলছি? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। এটাকে আমরা প্রকাশ করি এইভাবে। আচ্ছা বলেন তো 1 ভাগ, এখানে 1-এর পরে শূন্য কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 10 টু দি পাওয়ার 9। এটাকে 1 ভাগ 10 টু দি পাওয়ার 9 কে আমরা বলি 10 ইনভার্স 9, অথবা 10-এর উপর পাওয়ার -9, এভাবেও বলতে পারি আমরা। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। তো মাইক্রো, মিলি, ন্যানো, পিকো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি ধারণা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এই অঙ্কটা করতে পারবেন না। ওকে, তো মনে রাখবেন যে হচ্ছে 1 ন্যানোমিটার মানে 10 ইনভার্স 9 মিটার, মানে হচ্ছে এটা অনেক সময় খ নম্বর অপশনে এভাবে না থেকেও সরাসরি এভাবেও থাকতে পারে। 1 ভাগ, একটা 1 লিখে 9টা শূন্য, মানে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার। এবার পরের অঙ্কটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন, এটা বীজগণিতের মান নির্ণয় সংক্রান্ত হচ্ছে একটা খুবই সহজ অঙ্ক, এবং এগুলো কিন্তু বীজগণিতের মান নির্ণয় চ্যাপ্টারের মানে এগুলো আসে, মানে সহজ অঙ্ক এগুলো কিন্তু বেশি আসে। এছাড়াও স্কোয়ার, কিউব এবং টু দি পাওয়ার 4 সংক্রান্ত অঙ্কগুলোও কিন্তু আসতে দেখা যায় বেশি বেশি। তো আমরা লিখতে পারি দেওয়া আছে x - y এর ভ্যালু হচ্ছে 2 এবং xy এর ভ্যালু হচ্ছে 3। বলা হচ্ছে x + y হচ্ছে a এর মান কত। ওকে, এখানে ব্র্যাকেট নেই, আমি ভুলে ব্র্যাকেট দিয়েছি। তাহলে এটা ইকুয়াল টু হোয়াট আমাদের কাছে জানতে চাচ্ছে। এখন আমরা করব কি, x + y এর তো সরাসরি কোনো সূত্র নেই, তাই না? তাহলে আমরা x + y হোল স্কোয়ার দিয়ে, মানে এটা দিয়ে দিলাম আর কি, ইচ্ছা করি অনুসিদ্ধান্ত বসাবো x - y হোল স্কোয়ার প্লাস 4xy। তো যখন মানে হোল স্কোয়ার হয় তখন কিন্তু চিহ্ন যদি চেঞ্জ হয় তখন কিন্তু 2ab না বসে 4ab বসে। এটা কেন বসে আমি অনেকবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তাহলে x - y এর ভ্যালু 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু xy এর ভ্যালু কত? 3 বসাই দিলাম। তাহলে 2 2 × 4 প্লাস 3 4 12। তাহলে 12 আর 4 কত হয়? 16। তাহলে দেখেন এখানে কিন্তু শুধু x + y এর ভ্যালু জানতে চাচ্ছে, আর আমরা কিন্তু স্কোয়ার সহ বের করেছি 16। তাহলে সুতরাং x + y = a স্কোয়ার, এইদিকে গেলে √16 হয়ে যাবে। √16 মানে 4। তাহলে আমরা বলতে পারি, দেখেন শুধু 4 না, আমরা যদি 16কে কোনো সংখ্যাকে রুট করি তাহলে কিন্তু +-4 হবে। এটাও কিন্তু এই অঙ্কটাতে কিন্তু 2 জায়গায় প্রবলেম। আপনাদের হতে পারে এই জায়গায় প্রবলেম হতে পারে, অথবা এই যে মানে আপনি যে এখানে যে ক্যালকুলেশন করে শুধু যদি 4 লিখেন তাহলে কিন্তু অ্যান্সার আপনি এটা দাগিয়ে দেবেন। দাগিয়ে দেওয়ার পর কিন্তু আপনার মনে হবে যে দেখি তো এখানে অ্যান্সারগুলো দেখেন +-4ও আছে, তার মানে এটাও হবে না, এটাও হবে না। যদি এটা না থাকতো এই অঙ্কে তখন কিন্তু +4 থাকতো, তখন আর -4ও থাকতো না এই অঙ্কটাতে। তো সেক্ষেত্রে +4ও আছে, -4ও আছে, আবার কিন্তু +-4ও আছে। এগুলো কিন্তু মানে কঠিন যে পরীক্ষাগুলোর প্রশ্ন সেগুলোতে কিন্তু এইভাবে উত্তর আপনি বের করার পরেও আপনার কিন্তু ভুল হওয়ার চান্স থেকে যায়। এই জন্য চোখ কান খোলা রেখে, একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মনে রাখবেন অঙ্ক সহজ থাকবে কিন্তু একটু পেঁচানো থাকবে। আপনি একটু চিন্তা ভাবনা করে দেন উত্তরগুলো দাগাবেন। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আর পরীক্ষার জন্য সাজেশন যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।